খাবার নাই, মানুষ অনাহারে এবং উৎপাদন কমে যাওয়ার ফলে পৃথিবীতে দিনের পর দিন মানুষের পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না। ইভেন কি মানুষের 3 বেলা খাবারের যে ন্যূনতম পরিমাণ যে খাদ্যশস্য প্রয়োজন, সেই পরিমাণ পর্যন্ত পুরো গোটা মানুষ, পৃথিবীর যত মানুষ রয়েছে তারা আহার করতে পারছে না। পৃথিবী আজ এবং ভবিষ্যতে এক মহা খাদ্য সংকটের সম্মুখীন হতে যাচ্ছে। কেন হবে? আসলে কি আমরা ভবিষ্যতে কিংবা আগামী কয়েক বছরে খাবার অদৃশ্য হয়ে যাবে? আমরা কি আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার পাবো না? তাহলে ভবিষ্যতে আমরা কি খাবো? ভবিষ্যতে আমাদের জন্য কি রয়েছে? ভবিষ্যতে কেন আমাদের খাদ্য এত সংকট? আজকে জানবো সেই বিষয়টার বিস্তারিত। প্রথমেই আমরা আলোচনা করতে চাচ্ছি খাদ্য সংকট নিয়ে। খাদ্য সংকট বলতে বোঝানো হয় একটা মানুষের যা প্রয়োজন সেই অনুযায়ী সে যদি খাবার আহার করতে না পারে বা খেতে না পারে, তখন তার সংকট লাগে, খাদ্য সংকট। এই খাদ্য সংকট আজ শুধু একটি দেশে নয়, আফ্রিকা, দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন দেশে এই খাদ্য সংকটটি রয়ে গিয়েছে এবং সেটা তীব্র আকার ধারণ করছে। খাদ্য সংকটের ফলে মানুষের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, আয়োডিন, ক্যালসিয়াম না পাওয়ায় মানুষের শরীরের গঠন চিকন হয়ে যাচ্ছে, মানুষের কর্মক্ষম অনেক কম হয়ে যাচ্ছে, কর্মশক্তি কমে যাচ্ছে, মানুষের চিন্তাভাবনা দুর্বল হয়ে যাচ্ছে, কারণ তার শরীরের যে প্রোটিন, যে শক্তিটা প্রয়োজন সেই খাদ্যর মাধ্যমে সে সেটা দিতে পারছে না, যার ফলে মানুষের নানাবিধ রোগের সৃষ্টি হচ্ছে। ধনী দেশগুলো তাদের খাবার অপচয় করে, যেখানে দরিদ্র দেশগুলো খাবারই পায় না। যেখানে আরও একটা রিজন অবশ্যই রয়ে গেছে, আজ বিশ্বব্যাপী কোলাহল, যুদ্ধ বিগ্রহ চলছে। গমের বড় একটা অংশ যোগান দিত ইউক্রেন, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সেটা ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে গমের দাম হিউজ অনেক বেড়ে গিয়েছে। তার পাশাপাশি মানুষের গমের যে আটা খাবার কিংবা নানা ধরনের খাদ্য তৈরি করা হয়, সেই খাদ্যরও দাম বেড়ে গেছে। মানুষ সেই পরিমাণে আর তাদের চাহিদা মেটাতে পারছে না। বিভিন্ন ধরনের জলবায়ু বৈষম্য ইত্যাদি ঘটছে। প্রায় 1-2 যুগ যাবৎ জলবায়ু পরিবর্তন অর্থাৎ ক্লাইমেট চেঞ্জিং নিয়ে যে কথাটা বলছেন, বিশ্ববাসী এখনও সেই কথার প্রতি কোনো নজরই দিচ্ছে না। বলা হয়ে থাকে 2050 সালের মতন মালদ্বীপ, শ্রীলঙ্কার মতন দেশগুলো ডুবে যাবে, কিন্তু তারপরও বিশ্বের ক্ষমতাশীল দেশ এই বিষয়ের উপর তাদের কোনো সন্দেহই নেই বা কোনো কনসার্নই নেই, কারণ তারা তো খুব সুখেই রয়েছে। আফ্রিকার মতন দেশে আজকে দেখা যাচ্ছে খরা, দক্ষিণ এশিয়ায় দেখা যাচ্ছে বন্যা, কম উৎপাদন, কিন্তু কিছু উন্নত দেশে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকলেও তারা সেগুলো অপচয় করে দেয়, কিন্তু সেগুলো বিক্রি করেন। ইভেন কি যে সকল দেশে খাদ্য পায় না, সে সকল দেশে তারা সেগুলো সাপ্লাই করে না। খাদ্য সংকটের একটা বড় কারণ হলো পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি। প্রায় 800 কোটিরও বেশি লোক এই দেশে বা এই পৃথিবীতে বসবাস করছে, যা 2050 সালের মধ্যে 1000 কোটি খরচ করবে। তখন বর্তমানে যে খাদ্য উৎপাদন হয় 20-30% অধিক খাদ্য উৎপাদন করতে হবে এই 1000 কোটি মানুষদের খাদ্যের চাহিদা মেটাতে। এছাড়াও আরও একটা বড় কারণ রয়েছে পৃথিবীতে খাদ্য সংকটের, সেটি হলো খাদ্য উৎপাদনের প্রায় 30-40%, এমনকি অর্ধেক অর্থাৎ 50% খাদ্য সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি 1 টন আলু উৎপাদন করা হয়, সেখান থেকে প্রায় 300-400 কেজি আলু নষ্ট হয়ে যায় একমাত্র সংরক্ষণের অভাবে, যেটা আরও তীব্র আকার ধারণ করেছে। এছাড়া রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক দ্বন্দ্ব, কোলাহল এবং স্নায়ুযুদ্ধের এরকম সামাজিক কারণে এলাইট পার্সনরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে। এমনকি তাদের 3 বেলা ডাল ভাত এই খাবারটুকু তারা সংগ্রহ করতে পারছে না, তারা তাদের পেটে দিতে পারছে না। এলাইট শ্রেণীদের কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা রয়েছে মধ্যবিত্ত কিংবা গরিব শ্রেণীদের, কারণ তাদেরকে স্ট্রাগল করতে হয়। প্রতিটা খাদ্য দানার পেছনে একটা সংগ্রাম রয়েছে, প্রতিটা খাবার গ্রহণের পেছনে একটা সংগ্রাম রয়েছে, কিন্তু সেই সংগ্রাম
আমরা ধনী ব্যক্তিরা দেখি না, দেখতে হয় গরিব শ্রেণীদের, এবং সেটা তাদেরকে বহন করতে হয় যুগের পর যুগ, কারণ কিছুই করার থাকে না। পৃথিবী আজ মহা সংকটে, যে সংকট মানুষকে তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। আমরা এখনও এই বিষয়ে কোনো উদ্বিগ্ন প্রকাশ করছি না, কোনো পদক্ষেপ নিচ্ছি না। পৃথিবীর মানুষ এখনও, আমরা আফ্রিকা মহাদেশগুলো দেখলে দেখা যায় মানুষ খাবারের অনাহারে, বাচ্চাগুলো তাদের শরীরের আকৃতি কঙ্কালে হয়ে গিয়েছে। তাদের খাবারের অভাবে সবচেয়ে বড় উদাহরণ গাজা যে পরিস্থিতি হয়েছে, সেটা সবচেয়ে বড় উদাহরণ ঘটেছে। গাজার মতন দেশে খাদ্যের অভাবে, খাদ্য না যেতে পেরে অনেক শিশু মারা গেছে এবং কি অনেকে এতিম হয়ে গিয়েছেন। বিশ্ব খাদ্য সমস্যা বিভিন্ন অর্গানাইজেশন রয়েছেন, তারা বিভিন্ন পদক্ষেপ নেন, কিন্তু কোনো পদক্ষেপই পুরোপুরি সফল হয় না কিছু গোষ্ঠীর কারণে। যে গোষ্ঠীগুলো চায় পুরো বিশ্বকে তাদের নিয়ন্ত্রণে রাখতে, তাদের নিয়ন্ত্রণে পুরো বিশ্ব থাকার কারণে বা করার চেষ্টার ফলে বিশ্ববাসীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে হয়। WHO কিংবা FAO এরকম যে অর্গানাইজেশন, এই সকল অর্গানাইজেশন এক প্রকার পিলারের মতন দাঁড়িয়ে রয়েছে। তারা বিভিন্ন সাজেশন দেয়, বিভিন্ন উপদেশ দেয়, কিন্তু কোনো উপদেশই তাদের কার্যক্রম হয় না কিংবা তাদের কথা পুরোপুরি শুনে না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আসলে কি ভবিষ্যতে কৃত্রিম খাবার খেতে হবে? হয়তোবা যদি আমরা এরকমভাবে কাজ করে যাই। এমনকি অনেক দেশে কৃত্রিম খাবারের প্রচলন হয়েছে। খাদ্য সংকটকে মোকাবেলা করতে এখন উন্নত দেশগুলোর বাসিন্দারা তারা নিজেরাই কৃষিকাজ করা শুরু করে দিয়েছে। তাদের নিজস্ব খামার রয়েছে, নিজস্ব যতটুকু জমি রয়েছে সেসব জমির মধ্যে তারা চাষাবাদ শুরু করে দিয়েছে। কিসের জন্য? শুধুমাত্র কিছু পিওর খাবার খাওয়ার জন্য। কারণ বিশ্ব খাদ্য সংকটের মধ্যে রয়েছে এবং এর পরিমাণ, পার্সেন্টেজ অনেক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। আমাদের এই বিষয়ে কনসার্ন হতেই হবে। কিন্তু এছাড়া আরও একটা কারণ রয়েছে, ডেভেলপ কান্ট্রিগুলো বেঁচে গেলেও ডেভেলপিং কিংবা আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলো অবশ্যই মারা খাবে। কেন? কারণ এদেশে কৃষিকাজকে সবচেয়ে অবহেলার পেশা দেখা হয়। কৃষিকাজের সাথে জড়িত ব্যক্তিদেরকে সামাজিকভাবে অতটা মর্যাদা দেওয়া হয় না যতটা মর্যাদা পেয়ে থেকে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। যার ফলে এই আন্ডার ডেভেলপিং কান্ট্রিতে কৃষিকাজের পরিমাণটা দিনের পর দিন ব্যাপক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পার্সেন্টেজটা নেমে যাচ্ছে। যেখানে বাংলাদেশে একটা সময় 20%, 80% কৃষিকাজের সাথে যুক্ত ছিল 1971 সালে, সেখানে বর্তমানে 30%-এর নিচে কৃষিকাজের সাথে যুক্ত থাকা ব্যক্তির পরিমাণ নেমে এসেছে। অর্থাৎ মানুষ এখন আর কৃষিকাজ করতে চায় না। কিন্তু মানুষের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে, কারণ একদিন অবশ্যই এরকম এক সিচুয়েশন হবে যখন আমরা খাবার পাবো না, কৃত্রিম খাবার আমাদের সামনে থাকবে, কিন্তু সেই খাবার আমরা গ্রহণ করতে পারবো না, কারণ সেই খাবারে থাকবে কেমিক্যাল, আমাদের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত এক ওষুধের মতন কাজ করবে। আমরা না খেয়ে না নিয়ে, আমরা খাবারের সামনে খাবার পেয়েও না খেয়ে মারা যেতে হবে যদি আমাদের এই সিস্টেম এইভাবে চলতে থাকে। উপায় একটাই, আমাদের কৃষিকাজের প্রতি মনোনিবেশ হতে হবে। আমরা যে ফিল্ডে থাকুক না কেন, আমাদের কৃষিকাজ নিজের আঙ্গিনায় কিংবা যে সকল জমি, পতিত জমি যে সকল জায়গায় পড়ে রয়েছে সে সকল চাষাবাদ করতে হবে। অন্যথায় আমাদের জন্য রয়েছে এক বিশাল চ্যালেঞ্জ, এবং যে চ্যালেঞ্জ সম্মুখীন হলে আমরা কখনোই রেহাই পাবো না, বিশেষ করে ডেভেলপিং এবং আন্ডার ডেভেলপিং দেশগুলোর মানুষের জন্য।